আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবে। এত ঘটনা ঘটতেছে যে কোনটা রেখে কোনটা করি, এরকম একটা অবস্থা আর কি। কালকে ঘটনা বহুল ছিল, আপনারা জানেন, সেগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। কিন্তু এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে। এই যে ডক্টর ইনুসের যে প্রেস উইং, যেটা হিটলারের প্রেস উইং ছিল, যে গোয়েবলস, সে গোয়েবলসও মনে হয় এখন বেঁচে থাকলে লজ্জা পেত এই ডাস্টবিন শফিকের পারফরমেন্স দেখে। মানে মিথ্যে কত শিল্পিত হতে পারে, কত চমৎকার ভাবে উপস্থাপন করতে পারে, এবং যার আপাদমস্তক মিথ্যে মোড়া। তো এই লোক এই গত 15 মাস জাতির কাঁধে চেপে বসেছিল আর কি। জাতির ইনুসের সমগ্র সামগ্রিক ভাবে একবারে পাইন মেরে ফেলাইছে আর কি। এখন তিনি এক্সিট প্ল্যান খুঁজতেছে। আপনারা জানেন যে ইনুস সরকারের অনেকে এক্সিট প্ল্যান খুঁজতেছে। তো সে একটা অভিনব এক্সিট প্ল্যান খুঁজতেছে। একটা হলো যে যদি দেশের বাইরে পালা যাইতে পারে ডক্টর ইনুসের সাথে, সেটা অন্য কথা। কিন্তু ডক্টর ইনুস যে পরিমাণ সেলফিশ, তাতে শফিক মফিকের সাথে নেবে কিনা আল্লাহই জানে। যাই হোক, তিনি একটা প্ল্যান বি করে রাখছেন, যে তিনি রোজার ওই আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে তবলিগে যাবেন। 3 চিল্লা 120 দিন তিনি তবলিগে থাকবেন, এবং তবলিগে তিনি আসলে আত্মগোপনে থাকবেন। এবং তিনি বলেও দিচ্ছেন কোন দিকে থাকবেন, এই বরিশালের স্বরূপ কাটি টাটি ওই দিকে থাকবে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ওই দিক দিয়ে পালাই যেতে পারে। এবং আপনি জানেন যে তবলিগে সবাই আল্লাহ রাস্তায় যায়, ভালোর জন্য যায়, কিন্তু অনেক ক্রিমিনালও আত্মগোপন করে থাকে ওই তবলিগের সাথে মিশে। আবার তিনি বলতেছেন যে এটা তার মামা বাড়ির আবদারের মতো আর কি, যে তবলিগে যারা যায় তারা বিভিন্ন ভাষায় বা মানুষজনকে ধর্মের পথে দাওয়াত দেয়, তিনি এগুলো করতে পারবেন না আর কি। তিনি ধর্মীয় রিকোয়ারমেন্ট পালনের জন্য তো যাচ্ছেন না, তিনি যাচ্ছেন তো আসলে আত্মগোপনের জন্য। এর বাইরে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে গতকাল। যেহেতু আইসিটিতে একটা মানে সাজানো রায় দিয়েছে, আবার 32-এ মানে 32 ভেঙে গুড়িয়ে দেওয়ার পরেও তাদের স্বাদ মেটে নাই, আবার 32-এ গেছে, আর্মির সাথে দাওয়াদাই হয়েছে, পুলিশের সাথে দাওয়াদাই হয়েছে। ঠিক যে মুহূর্তে বুলডোজার আর্মি ভাঙতেছিল, ঠিক সেই মুহূর্তে ধানমন্ডি 27-এর পাশে যে রাপা প্লাজা আছে, সেইখানে এই যে শফিক তো প্রেস সচিব আর ডেপুটি প্রেস সচিব, ওর নাম কি, আবুল কালাম আজাদ মজুমদার বোধহয়, ওই যে একটু চোখগুলা একটু ডিফারেন্ট, স্পেশাল, হ্যাঁ, স্পেশাল দৃষ্টির অধিকারী। সে তো মানুষের মানুষ মনে করে না। ডেপুটি প্রেস সচিব হওয়ার পর থেকে তার ব্যবহার এত খারাপ হয়েছে যে কালকে সে গাড়ির মধ্য থেকে আর পথচারী কয়েকজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করছে আর কি। মানে দেখে নিবে আর কি, তারা তো এখন দেশের রাজা। তারপরে কি হলো, প্রথমে দেখেন যে সে গাড়ির মধ্যে বসে কিভাবে ট্রেড করতেছে, এবং তখন এই মোহাম্মদপুর থানা ওইদিকে মানে থানার থেকে পুলিশ আসছে, এবং পুলিশ এসে তাকে উদ্ধার করছে, তাকে থানায় নিয়ে গেছে, এবং পরে মুচলেখা টুচলেখা দিয়ে তাকে ছাড়া হয়েছে। সুতরাং দেখেন, পাবলিক রোষ কিন্তু শুরু হয়ে গেছে আর কি। এরপরে আরো কি কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমাদের আহ, কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ঘটনা শুরু হয়ে গেছে, এবং এরা কিন্তু গণধোলাই খাওয়া শুরু করছে, যেটা খাইলেন এই ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। এবং সবশেষে দেখেন, আমরা যে বারবার বলছি যে এই রায় অনেক আগের থেকেই লেখা। এই যে গতকাল আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, আমরা জানতাম কি রায় হতে পারে। এবং এই প্রেস রিলিজ দেখেন, কালকে রায়ের পরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দেখেন, 17ই আগস্ট, মানে তারা স্ট্যাটাসটা পর্যন্ত সেই আগস্ট মাসে লিখে রাখছে। পরে যখন পাবলিক দেখা দিছে, তখন আবার ওইটা ঠিক করে 17ই নভেম্বর করছে। তার মানে বুঝতে পারতেছেন যে কি কিভাবে দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস, এবং কি প্রেস রিলিজ নিয়ে সে বসে আছে। হঠাৎ করে আমি কেন বললাম যে বাংলাদেশে ইন্ডিয়া কি সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা, এটার কারণ কি শেখ হাসিনা বিরুদ্ধে রায়, ফাঁসি রায় দিয়েছে এই জন্য কিনা? না, এই জন্য না। আসলে পুরো দক্ষিণ এশিয়ার সাথে এই মুহূর্তে বাংলাদেশও নিরাপত্তার হুমকির ভেতরে চলে গেছে। তার কারণ বাংলাদেশের এই মৌলবাদী দুর্বল ইন্ট্রিম গভর্নমেন্ট, যারা মৌলবাদীদের আতুরঘর হিসেবে পরিচিত, সেটা, এবং নিরাপত্তাহীনতা, কোনো ব্যালেন্স নেই, কোনো কিছু নেই, যার কারণে বাংলাদেশের অবস্থা আসলে এখন হুমকির মুখে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে ইন্ডিয়ার সবচেয়ে প্রচার বহুল ইংরেজি দৈনিক
যেটা সারা বিশ্বের অনেক লোকে পড়ে, ইন্ডিয়াতে কোটি লোক পড়ে। এটা অনলাইন, অফলাইন, প্রিন্টিং বিভিন্নভাবে প্রকাশিত হয়। এবং এই ইংরেজি দৈনিকটা সবচেয়ে সুপরিচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্ট ফাঁস করার সবচেয়ে বড় কারিগরি পত্রিকা। মানে যে কোনো গোয়েন্দা রিপোর্ট সর্বপ্রথম তারা পেয়ে যায় এবং তারাই এটাকে মার্কেটে নিয়ে আসে মানুষের সামনে। সেই পত্রিকাটির নাম হচ্ছে ডেকেন ক্রনিক্যাল। ডেকেন ক্রনিক্যাল, আমি আপনাকে ছবিটা দিয়ে দিচ্ছি সে পত্রিকার, আর ব্যাক সাইডেও দেখবেন, এবং আমি রিপোর্টের পুরো অংশগুলো ওয়ান বাই ওয়ান করে আপনাদেরকে স্ক্রিনশটে দেখিয়ে দিব। এই পত্রিকাতে একটা রিপোর্ট 15 তারিখে ছাপা হয়েছে, যেটা আমরা পাওয়ার পরে এটাকে পুরোটা পড়ে এবং দেখে যা বুঝলাম, এটা একটা বিভীষিকা মনে অধ্যায়। ভারতের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে, দিল্লির দিল্লির যে রেড ফোর্ট বিস্ফোরণের পরিকল্পনা, এরা বলছে যে বাংলাদেশের লিঙ্ক পাওয়া গেছে। টোটাল ভারতের এই আপনার থেকে শুরু করে আরো যে কয়টা 6টা-7টা আছে, এগুলো সবাই বলছে দিল্লির রেড ফোর্টের যে বিস্ফোরণ, সেখানে ওরা সরাসরি ঢাকা লিঙ্ক, মানে ঢাকার লিঙ্ক। এই বিস্ফোরণের সাপ্লাই যেটা হয়েছে, যে ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই হয়েছে, পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গ সীমান্ত রুটে দিয়ে এসেছে। এটা ইন্ডিয়ান টেরর ট্রেল ট্রাম সরাসরি মুর্শিদাবাদ হয়ে রাজশাহী রুটে এই আইটেমগুলা, বিস্ফোরকগুলা গিয়েছে। এবং এইটার ব্যাপারে একটা বৈঠক হয়েছিল, এই আইটেমগুলা ঢুকার সময় এবং কিভাবে কি করাবে এটার ব্যাপারে ঢাকার বনানীতে একটা বৈঠক হয়েছে, যেখানে 7 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। টোটাল 7 জন ব্যক্তি। সেই 7 জন ব্যক্তি কারা, তাদের নামগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম, জুবায়ের আহমেদ চৌধুরী, হিজবুত তাহরির ঢাকা প্রধান। জুবায়ের আহমেদ চৌধুরী হিজবুত তাহরির ঢাকা প্রধান। 2 নম্বরে আছে ইফতিসাম ইলাহি জাহির, পাকিস্তানের জামিয়াতুল মারকাজি আহিদের নেতা, মানে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর নেতা। 3 নম্বরে ডক্টর নাসিরুল গনি, এটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার, মানে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় যেতে যারা দেখে সেই জন। ইব্রাহিম, এটা হচ্ছে ডাক্তার নজরুল গনি, আপনারা চিন্তা করতে পারেন। এবং আরেকজন হচ্ছে যে মোহাম্মদ আজিজ, ঢাকা নর্থ কর্পোরেশন সিইও অফ হিজবুত তাহরির সমন্বয়কারী। 5 নম্বরে এবিটি, অস্ট্রেলিয়া বাংলা টিমের 2 সদস্য। এটা হচ্ছে এবিটি, এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন। এবং সুমন আহমদ, সেটা হচ্ছে যে বিস্ফোরক বিশেষজ্ঞ নাকি। এই 7 জন ব্যক্তি, যার মধ্যে দেখেন ডাক্তার নজরুল গনি অন্তর্বর্তী সরকারের হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি, মানে আপনার সেক্রেটারি অব দ্য হোম অ্যাফেয়ার্স বলতে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝি আমরা, বা আপনার নিরাপত্তা বিভাগ পুরাটা, সে সহকারী। এবং আপনার ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজিজ, মানে হিজবুত তাহরির সমন্বয়কারী, সে ব্যাটাও ছিল। এবং এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের 2 জন, সুমন আহমেদ বিস্ফোরক বিশেষজ্ঞ। এবং সবচেয়ে মজার বেশি কি জানেন, এই যে মুর্শিদাবাদে যে মালগুলো নিয়ে যাওয়া হয়েছিল, এই মুর্শিদাবাদে একজন বাঙালি আছে, যে নাকি একটা গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি, সে মুর্শিদাবাদে যে পালাইয়াছিল, তার বাসায় এগুলো রাখা হয়েছিল। সেখান থেকে আবার সে দিল্লি পর্যন্ত নিচে, সম্ভবত ওই লোককে কট করে ফেলা হয়েছে। ওই লোককে কট করার পরেই এই কাহিনী হয়েছে। এখন ওরা যে বলছে ঢাকার বনানীতে যে মিটিংটা হয়েছিল, সেইখানে হচ্ছে যে আপনার পাকিস্তান জামিয়াতে, যেটা ওই যে পাকিস্তানের সবচেয়ে বড় নেতা ইহাদি সন্ত্রাসী সংগঠনের যে নেতা ইব্রাহিম ইলাহি জাহির, সে ছিল আপনার ইয়েতে, কি বলে আপনার এই
কনফারেন্স কলে, বাকিরা সেখানে টেবিলে সামনাসামনি বসে এটা কথা বলেছে। ইন্ডিয়া এখন বলছে যে এই ভিডিও রেকর্ডগুলো, এই যে ওখানে কথা হয়েছে, কে কে ঢুকেছে সেদিন বনানীর সে হোটেলে, সেগুলোর ভিডিও রেকর্ড, এগুলো সব ইন্ডিয়া চাচ্ছে। হয়তো এতক্ষণ রয়ের কাছে আছেও, আমরা হয়তো জানি না, কিন্তু সরকারকে বলছে যে এগুলো চেক করো, তোমরা তদন্ত করে আমাদের বলো। এই যখন অবস্থা, এই যে হিজবুত তাহিরি, তারপরে আপনার আনসারুল্লাহ বাংলা টিম, এদের সমস্ত সেলগুলো, যত স্লিপার সেল আছে বাংলাদেশে বর্তমানে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এগুলো সবগুলোতে ওরা ওদের ছাত্র ছাত্রী রিক্রুট করছে, যে এবং রিক্রুট করে এগুলো সীমান্তের ঝুঁকিপূর্ণ অঞ্চল গুলোতে পাঠাচ্ছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের এখন কোনো কন্ট্রোলিং এ নাই, যার কারণে ভারত কিন্তু প্রচন্ড সতর্ক। এখন আপনারা বলতে পারেন যে ভারত হঠাৎ করে সতর্ক, কারণ হচ্ছে শেখ হাসিনার গভর্নমেন্ট ফল করার পরে যেইভাবে আমরা চিল্লি করা হয়েছে, যে মানে ফাটাই ফেলবো, মারি ফেলবো, 50 লাখ আমাদের হিজবুত তাহরির লোকজন আছে, এগুলো বলে টলে তো আমরা একাকার করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা, পাকিস্তানের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন যেটা, তার নেতা, তার প্রধান নেতা পাকিস্তানে একটা জনসভায় বলছিলেন যে আমরা নিশ্চুপ বসে নাই, এই আপনার সিঁদুর 01-এর প্রতিশোধ আমরা নিব, এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা নিশ্চুপ বসে নাই, আমাদের এক হাত অলরেডি বাংলাদেশেই আছে। এটাই ছিল মূল কাহিনী। যে এই ভাষণের পর থেকে ইন্ডিয়াতে একটা তোলপাড় শুরু হয়েছে, তারা তখন এই চায়। আর এই বিস্ফোরণের পরপরই প্রথমে কিন্তু ওরা পাকিস্তান, তারপরে আপনার আফগানিস্তান, কাউরেই দোষারোপ করে না, তারা বলছে এটা সন্ত্রাসী হামলা, আগে দেখি আমরা কি কি। কারণ হচ্ছে ওনাদের দেশেরই তো 4 জন ছিল, 4 জন ডাক্তার, তাও ডাক্তার ছিল, সবই মুসলমান ডাক্তার। এরপরে আস্তে আস্তে খুঁজতে 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 এখন যাইয়া পাকিস্তানের সাথে এসে পড়ছে কে, বাংলাদেশ। তা ভারত যেহেতু পাইছে এটা বাংলাদেশের, এবং ওদের সর্বোচ্চ 4টা গোয়েন্দা সংস্থা, ছোটখাটো গোয়েন্দা সংস্থা, সবাই এখন জানে, সবার কাছে রিপোর্ট, সেম রিপোর্ট, যে এখানে বাংলাদেশ জড়িত। এখন এই যে বাংলাদেশ জড়িত এখানে, এখন তাহলে ভারত কি সার্জিক্যাল স্ট্রাইক করবে? হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক করবে, তবে সার্জিক্যাল স্ট্রাইকটা করবে সেটা হচ্ছে যে অন্য টেকনিক হয়তো করবে। ভারত হয়তো যে পাকিস্তানের মতো যায় ধাই বিমান দিয়ে আক্রমণ করে বসবে না, বা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র বাংলাদেশে মারবে না। তবে এমনও হইতে পারে যে বাংলাদেশে আগামী 15-20 দিন বা 1 মাসের ভিতরে আপনারা বিভিন্ন জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের লাশ খালে বিলে, রাস্তায় ঘাটে, চায়ের দোকানে, বাসর ঘরে, এগুলোতে পাইতে পারেন। এই এক হইতে পারে। অথবা সামান্যতম সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, সেটা হচ্ছে ভারত যেহেতু বলছে 42টা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো ক্যাম্প, মানে 42টা মৌলবাদী ক্যাম্প বাংলাদেশের ভেতর আছে, যেগুলো ওরা নির্দিষ্ট করে দেখিয়ে দিয়ে গেছিল এর আগে যে গোয়েন্দা সংস্থা 3 জন আসছিল ওরা। হয়তো এগুলোতে সরাসরি ওরা ওখান থেকে ড্রোন হামলা করে এগুলার উড়াই দিতে পারে। এবং এর ভিতরে যতটুকু জানা গেল যে মানে বর্ডার এরিয়ায় 5-6টা মাদ্রাসা আছে, ঢাকা শহরের ভিতরে আছে বেশ কয়েকটা মাদ্রাসা, চিটংয়েও আছে কয়েকটা। এই মাদ্রাসাগুলো নাকি সবগুলো জঙ্গি তৈরির কারখানা। এগুলাতে যে কোনো সময় তো ড্রোন দিয়েও মারতে পারে, অথবা এখানে যারা জঙ্গি উৎপাদন করতেছে যেসব লোকগুলা, তাদের হয়তো ধাই করে খাইয়া দিতে পারে। এবং যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জড়িত, এই জন্যই বাংলাদেশ সরকারের উপর চাপ দিচ্ছে। এবং ভারত এখন তো কূটনীতিকভাবে চাপ দিবে, এরপর আন্তর্জাতিক দুনিয়া যেটা আছে, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, এদের সবাইকে বুঝাই দিবে যে এই অবস্থা, বাংলাদেশে এখন এই অবস্থা, সুতরাং তাদের একটা সমর্থন আদায় করবে। কারণ হচ্ছে পাকিস্তান যে সন্ত্রাসী এটা সবাই জানে, সারা পৃথিবী জানে, যার কারণে পাকিস্তানরে সকাল বিকাল মারা সোজা। এখন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশটাকে আসলে এতদিন সন্ত্রাসী কার্যক্রম করছে বা কিছু করছে জানতো না, তবে ইদানিং এর ভিতরে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং আপনার বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন সহ আপনার পশ্চিমা বিশ্বের অনেক দেশ বাংলাদেশের উপর কঠিন নজর রাখছে, মৌলবাদীদের উত্থান হচ্ছে। যেখানে কিছুদিন আগে দেখছেন যে কানাডা আপনার বলেছে যে এই দেশ সে যাওয়া আসা খুব সাবধানে, আরো অনেক দেশ আস্তে আস্তে বলবে। এদেরকে হয়তো এখন এই রিপোর্ট সহ এগুলো বোঝানো খুব সম্ভব, কারণ জঙ্গি হামলার ভয় সারা পৃথিবীতে পায়। আর ইউরোপ তো এমন এক অবস্থা, আপনার দেখেন ওই যে বেশ কিছুদিন আগে 2003 না জানে 4-এ ইংল্যান্ডে ট্রেন স্টেশনের ভিতরে একটা বোমা হামলা হয়েছিল। এরপর থেকে
যে আপনার ময়লা ফালানোর জন্য যে বাস্কেট থাকতো আগে মেট্রো স্টেশনগুলোতে, কোথাও এখন আর নাই। কারণ হচ্ছে ওদের ভয় হচ্ছে যে এইটার ভিতরে কেউ রেখে দিতে পারে। এবং সারা ইউরোপের রাস্তায় লক্ষ লক্ষ ময়লা ফালানোর জন্য ঝুড়ির মতো পাবেন, কিন্তু এগুলো সবগুলো হোয়াইট পলিথিন, মানে আপনার 2 মাইল দূর থেকে দেখবেন যে ওইখানে কি আছে, এই অবস্থায়। আর ইসলাম ফোবিয়া তো আছেই সারা দুনিয়াতে, যে ইসলামিস্টরা এটা করতে পারে, এটা সবাই জানে। আর এখন এই যে 15 জন না জানে 30 জন যেটা ভারতের মারা গেল, এইটাকে ওরা এখন এমন ভাবে তুলতেছে যে ওই যে প্যালেস্তাইনিরা হামাস যেরকম ইসরায়েলে মারছে, সুতরাং মারছে, ঠিক সেম কন্ডিশনে হয়তো হইতে পারে। আর এইটা হইলে ব্যাপক বিভীষিকাময়। এবং যদি ওইরকম যে আপনার পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়িতে আগুন লাগতে পারে, সেম অবস্থাই হবে। কারণ ঢাকা শহরে যদি একটা দুইটা মাদ্রাসায় যদি এইভাবে জঙ্গি উৎপাদনের কারখানা বলে যদি ড্রোন অ্যাটাক করে দেয় বা কিছু অ্যাটাক করে দেয়, সেখানে বাস বিচার করবে না। আর সারা পৃথিবীও বলবে না কখনো যে ওখানে তো বাচ্চারা পড়তো, ওখানে তো সবাইরে তখন কবে যে পটুখোর মৌলানাদেরকে পিটছি, মানে বাচ্চা মরছে না কি মরছে জানি না, আমার দেশে যে মারছে 30 জন তাদের কি। আবার ইকোনমিক প্রেশারও দিতে পারে, বিদ্যুৎ বন্ধ, ওই বন্ধ, সেই বন্ধ, ট্রেডিং বন্ধ, সব করতে পারে। এখন সার্জিক্যাল স্ট্রাইকের যা কোন পর্যায়ে যাবে ইন্ডিয়া বা কিভাবে কি করবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। আবার এমনও হইতে পারে যে তারা হয়তো তাদের গোয়েন্দা সংস্থার 1-1,500 2,000 লোক ঢুকাই দিবে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওরা ইচ্ছা মতন যেগুলো যেগুলো টেরর তুইলা নিবে ফালাই দিবে, তুইলা নিবে ফালাই দিবে, একটু লাফাইছেন ফালাই দিবে, এইভাবে চলবে হয়তো মাসখানেক। এরপর আপনার হিসাব করে দেবে 1000 খানিক শেষ, টেরর শেষ। আবার পাকিস্তানি, আর এখন দেখবেন যে ওই যে পাকিস্তানি যেসব মৌলবাদীরা ছিল এরা কিন্তু এখন আর বাংলাদেশে আসবে না। দেখবেন ওরা এখন যখন এটা দেখছে যে বাংলাদেশের রিপোর্ট খারাপ, তারা আর বাংলাদেশে আসবে না। কারণ তারা জানে যে এইখানে আসলে এরা যেখানে আসবে ইন্ডিয়া কিন্তু ডিরেক্ট বোমা মারবে, ওইখানে কিন্তু আর আইসা ওই যে মারবে না, ওইখানে একদম ওই অঞ্চল ওই জায়গার ভিতরে বোম মেরে দেবে। সুতরাং আমরা আমাদেরকে সাবধান করতে হবে, আমরাই সাবধান থাকতে হবে যে কিভাবে করি। বাংলাদেশের জনগণের কাছে তাই আবেদন, এই পাকিস্তানি মৌলবাদীরা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যাপারে প্রতিবাদ করেন, সরকারের উপরে আরো বেশি চাপ দেন যে আপনাদের এইসব কারণে আমরা বেঘরে প্রাণ হারাব। মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু এই রায় কার্যকর হবে কিভাবে? অনেকেই দাবি দাওয়া করছেন এতদিনের ভিতরে এটি কার্যকর করতে হবে, না হলে শান্তি নেই, এগুলো বলছেন। সে কারণেই আজকের এই আলোচনাটি করতে চাই। কারণ আমরা দেখেছি যে গত 16 মাস ধরে অনেক চেষ্টা করেও শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারেননি প্রফেসর ইউনূস, অর্থাৎ অন্তর্বর্তী সরকার অনেক চেষ্টা করেছে কিন্তু তারা সফল হয়নি। তো এই যে 17 নভেম্বর যে রায় ঘোষণা হলো, এই রায় ঘোষণার পর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আবারও সরব হয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবারও চিঠি দেওয়া হবে। ভারত প্রত্যর্পণে অস্বীকৃতি জানালে ঢাকা এর তীব্র প্রতিবাদ জানাবে। তখন বুঝতে হবে, আসিফ নজরুল বলছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এটা ভারতের শত্রুতা এবং এটি একটি নিন্দনীয় আচরণ। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজনকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই 2 ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে, মানে সরকারের কাছে হস্তান্তর করে ভারত। আপনারা জানেন যে এর আগেও কয়েক দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ, চিঠি দিয়েছিল, তবে ভারত সেভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এদিকে আজ সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে যে রায় ঘোষণা করেছে ভারত সেটি লক্ষ্য করেছে, কারণ আমাদের সরকারের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে। তিনি বলছেন, রণধীর জয়সওয়াল বলছেন যে একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে ভারত অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে ভারত সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাবে। এই ধরনের কথা তারা আগেও বলেছেন। তবে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এই রায়কে পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে নিন্দা করেছেন। এখন আসুন আমরা একটু দেখি যে বাংলাদেশ সরকার ফেরত চাইলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না দিতে বাধ্য, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করে দেখি। ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে, এটা ঠিক কথা, কিন্তু সেই চুক্তির আগে পিছে মানে সামনে পেছনে কি আছে যথেষ্ট ফাঁকফোকর আছে বলেই বিশেষজ্ঞরা বলছেন। এই রায় ঘোষণার পর শেখ হাসিনাকে নিয়ে ভারত কি কোনো সংকট বা সমস্যা অনুভব করছে বা করতে পারে, কিংবা ভারতে শেখ হাসিনার অবস্থান কি হাসিনার জন্য মানে তার জন্য কোনো অসুবিধার সৃষ্টি করতে পারে? কারণ আমরা জানি তিনি অতিথি হিসেবে সেখানে আছেন। এখন কি এমন কোনো প্রেক্ষাপট তৈরি হতে পারে কিনা যে তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে তিনি রাজনৈতিক আশ্রয়ে সেখানে থাকবেন? এর সামনে পেছনে কোনো যদি কিন্তু আছে কিনা? কারণ শেখ হাসিনা যদি আশ্রয় চান সেটা কিভাবে নেবে ভারত সরকার? ভারত কি এমন ভাবতে পারে যে শেখ হাসিনাকে স্থায়ীভাবে আশ্রয় দিলে মানে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের সরকারের সঙ্গে যেই সরকারই থাকুক, অন্তর্বর্তী বা নির্বাচিত নতুন সরকার থাকুক, সেই সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হতে পারে? এরকম কি ভারতের মনে এরকম একটি চিন্তা বা প্রশ্ন আসতে পারে? তো এক্ষেত্রে শেখ হাসিনা সহজে যেটা পারেন সেটা হচ্ছে দেশে ফিরে এসে আত্মসমর্পণ করতে, এটা আইনজীবীরা বলছেন, বা ভারতে থেকে মানে ওখান থেকে প্রত্যর্পিত হওয়ার ঝুঁকি নিতে, ঝুঁকি শব্দটি ব্যবহার করা হচ্ছে। এখন এই দুটির ভিতরে কোনটি বেছে নেবেন শেখ হাসিনা? কারণ তার সামনে তাহলে এখন এই প্রেক্ষাপটে কি কি আইনি বিকল্প আছে? এক হচ্ছে তিনি আপিল করতে পারেন, আরেকটি হচ্ছে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন, প্রাণ ভিক্ষা চাইতে পারেন, অথবা অনির্দিষ্ট সময়ের জন্য দেশের বাইরে থাকতে পারেন, এখন যেমনটি আছেন। এর মধ্যে কোনটি করবেন শেখ হাসিনা এটি তো আমরা বলতে পারছি না। আইসিটি আইনের 1973-এর 21 ধারায় যেটি বলা হচ্ছে, এই 21 ধারায় দেখছি যে শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে পারবেন, অর্থাৎ আইনি অধিকার রয়েছে, আপিল করার অধিকার রয়েছে, কিন্তু এই আপিলটিও করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। কিন্তু শেখ হাসিনা কি আপিল করবেন? আমার তো মনে হয় না, কারণ এই বিচারটা তো তিনি অ্যাকসেপ্ট করেননি, এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এটিকে নিন্দনীয় বলেছেন, প্রহসনের বিচার বলেছেন। তাহলে কেন তিনি সেটিকে নিয়ে আপিল করবেন? এটি যুক্তিতে টেকে না। এছাড়া যে আইনে এই বিচার হয়েছে সেটা নিয়েই তো প্রশ্ন রয়েছে। গতকাল আমি একটি কন্টেন্ট করেছি এই বিষয়ে, আশা করি যদি আপনারা দেখেন তাহলে একটা স্বচ্ছ ধারণা পাবেন, বুঝতে পারবেন যে আইসিটির অধ্যাদেশ এবং আইন নিয়ে যে তুলনামূলক সাংবিধানিক ব্যাখ্যা, যে পার্থক্য রয়েছে, সেই ব্যাখ্যাটা আপনাদের কাছে পরিষ্কার হবে যদি আমার কন্টেন্টটি আপনারা দেখেন। এছাড়া আপিল করতে হলে তো তাকে দেশে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তো এটার সম্ভাবনা তো নেই বললেই চলে। আর রাষ্ট্রপতির কাছেও ক্ষমা চাইবেন বলে মনে হয় না। তাহলে শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে এমনিতেই তুলে দিতে বাধ্য হবে ভারত, বা তুলে দিবে? এই সংক্রান্ত আইন আসলে কি বলছে? দুদেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে কি বলা হয়েছে সংক্ষেপে যদি একটু আলোচনা করি। আপনাদের নিশ্চয় মনে আছে গত অক্টোবরেও মানে 1 মাস আগেও গত মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছিলেন এর সঙ্গে আইনি বিষয় জড়িয়ে আছে, উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। আমাদের দেশ থেকে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন, তাদের সঙ্গে সাক্ষাৎকালে তারা যে তাকে প্রশ্ন করেছিলেন তার ভিত্তিতে তিনি এই জবাব দিয়েছিলেন। ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে, এটি চুক্তিতে বলা আছে। 2024 সালের ডিসেম্বরেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিতে যে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার, তখন ভারত কি জানিয়েছিল? ভারত জানিয়েছিল তখন অন্তর্বর্তী সরকার যেহেতু অনির্বাচিত, তাই অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে, এক্ষেত্রে ভারত মানে তাদের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে
আইনি দিকগুলো খতিয়ে দেখার কথা তারা বলেছিল। মানে তখন এটি লম্বা প্রক্রিয়ার বিষয়। তো এই প্রেক্ষাপটে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাধ্য কিনা এ বিষয়ে বিশেষজ্ঞরা কি বলেন? বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন যে বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বা ফেরাতে বাধ্য নয়। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্যজ্যোতি মজুমদার বলেছেন, ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয়, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও, মানে এ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটি মানতে বাধ্য নয়। আবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী তিনি বলেছেন, সোমবারের রায়ের পর, মানে 17 নভেম্বর যে রায় হয়েছে ট্রাইব্যুনালে, এই রায়ের পর বাংলাদেশে শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারেই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এছাড়াও আইন বিশেষজ্ঞরা আরো বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যদি কোনো দেশে কারো জীবনের ঝুঁকি থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় দেওয়া দেশ ফেরত পাঠাতে বাধ্য নয়। এক্ষেত্রে ভারত। হাসিনার ক্ষেত্রে ওই আইনের কথা তুলতে পারে ভারত। সংক্ষেপে দেখা যায় কি বলছে আসলে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি। যে কয়েকটি আলোচনা করলাম, আরো দু একটি পয়েন্ট আছে। 2013 সালে এই প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয়েছে, আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অন্য দেশের হাতে তুলে দেবে। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় বলা হয়েছে, ন্যূনতম 1 বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। মানে তীব্র কিছু নয়, মানে মারাত্মক কোনো অপরাধ নয়, এরকম 1 বছর শাস্তি এরকম যদি হয়ে থাকে। আবার সেই অপরাধ চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই এই অপরাধটা শাস্তিযোগ্য বলে বিবেচিত হতে হবে। এক দেশে শাস্তিযোগ্য, আরেক দেশে নয়, তাহলে কিন্তু হবে না। যেই দেশ ফেরত পাঠাবে সেই দেশে যদি এটি শাস্তিযোগ্য না হয় তাহলে তার ফেরত পাঠাতে বাধ্য নয়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরো সহজ করতে চুক্তিটি সংশোধন করা হয়। তখন এতে বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। সহজ করা হলো। কি বলা হলো? এজন্য অপরাধের প্রমাণ হিসেবে কোনো তথ্য, প্রমাণ, দলিল ইত্যাদি দাখিল করতে হবে না। চুক্তির এই ধারা মাথায় রেখেই আমার ধারণা অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে, ডিসেম্বরে যে চিঠি লিখেছে। কারণ শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবে এই চুক্তিতে স্পষ্ট বলা আছে, অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার, মানে যেগুলোর মধ্যে বেশ কয়েকটিতে শেখ হাসিনা অভিযুক্ত, এরকম যদি থাকে, অর্থাৎ রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। এই ধরনের যদি থাকে তাহলে এই রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না, এটা চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে। চুক্তিতে আরো বলা হয়েছে, বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। সৎ উদ্দেশ্য আছে কিনা, মৃত্যুদণ্ড রায় দেয়া হয়েছে, এখন এটি বাস্তবায়ন করবে, এটি স্বাভাবিক। তাহলে এখানে এটিকে সৎ উদ্দেশ্য নয় বলেই ধরে নিতে পারে যেই দেশ প্রত্যর্পণ করবে সেই দেশ। শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই যুক্তিগুলি হয়তো ভারত দেখাতে পারে, কারণ শেখ হাসিনা ইতিমধ্যেই বারবার তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বা তাদের দ্বারা এই অভিযোগটি তিনি তুলেছেন, এবং বিচারের নামে প্রহসনের অভিযোগও তিনি তুলেছেন। আর আজকে তো আপনারা শুনলেনই, ইতিমধ্যে আপনারা জেনেছেন এই বিচারকে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে, তিনি নিন্দা জানিয়েছেন। মানে এরকম যুক্তি এবং ব্যাখ্যা হয়তো আরো আছে, প্রধানগুলো আলোচনা করলাম। এ থেকে এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে যে
ভারত সহজে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না বাংলাদেশের কাছে। এখন অন্তর্বর্তী সরকার কি করে, কোন পথে অগ্রসর হয়, সেটাই আসলে দেখার।